বিবেচনায় কিংবা ধারণাগতভাবে নিঃসন্দেহে নতুন শিক্ষাক্রম বাংলাদেশের শিক্ষার পালে নতুন হাওয়া লাগিয়েছে, কিন্তু সেই শিক্ষাক্রম যদি আসলে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের শিক্ষার মান আসলে ঠিক কতখানি উন্নয়ন ঘটবে সেটি নিয়ে একটি প্রশ্নের জায়গা থেকেই যায়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে দেশ টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন শিক্ষা বৈঠকিতে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি আছি আপনাদের সাথে। বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করতে চাই নতুন শিক্ষাক্রমে মান বাড়ছে কতটা, এই বিষয়টি নিয়ে। এবং আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ, এবং আছেন ডক্টর ফারজানা আলম, অধ্যাপক, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শিক্ষা বৈঠকিতে। স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। যে কথাটি আসলে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের নিঃসন্দেহে আসলে নতুন শিক্ষাক্রমের প্রয়োজন আছে, যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে এবং ধারণাগতভাবে নিঃসন্দেহে শিক্ষার জায়গাটি থেকেও একটি পরিবর্তন আসার প্রয়োজন। কিন্তু সেই জায়গাটিতে আদৌ আসলে আমরা আমাদের এই পরিবর্তনগুলোকে বাস্তবায়ন করতে পারছি কিনা? আমাদের যে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন এবং কোনো সন্দেহ নাই পরিবর্তনটা ইতিবাচক। তবে শিক্ষায় যদি আমরা সফলতা পেতে চাই তাহলে এর যে অনুষঙ্গগুলো আছে, উপাদানগুলো আছে, সেই যথাযথ উপাদানটাও দিতে হবে। এখন নতুন পদ্ধতিতে আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন দক্ষতার মূল্যায়ন শিক্ষকদের করতে হবে, নিবিড়ভাবে তদারকি করতে হবে। আমার শিক্ষকের সংখ্যা কিন্তু হঠাৎ করে বাড়েনি, কিন্তু তাদের কাজ অনেক বেড়েছে। আমরা এর আগেও জানি যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র পদ্ধতি যখন আমরা শুরু করলাম, সূচনা করলাম, এখন আমরা তার থেকে সরে এসেছি। তার মানে আমরা যথাযথভাবে সফলতা পাইনি। এবং অনেকেই বলে থাকেন যে শিক্ষকরাও বিষয়টা ভালো করে বোঝেন নাই, ইত্যাদি ইত্যাদি। তার মানে যথেষ্ট যে এর পিছনে একটা প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতিটা আমরা তখনই নিতে পারি নাই। এখন যে পদ্ধতির সূচনা হচ্ছে, এটা আমার ধারণা কমপক্ষে 10 গুণ কঠিন। ওই 1 গুণ কাজটা আমরা সাফল্যের সঙ্গে করতে পারি নাই। এবার কি আমরা মনের দুঃখে 10 গুণ কঠিন কাজটি নিলাম যে এখানে আমরা সফলতা নিয়ে আসব? এটা কি এত সহজ? এত সহজ কিন্তু নয়। আমরা জানি শিক্ষা নিয়ে আমাদের অনেক অনেক পরীক্ষণ হচ্ছে, অনেক চেষ্টা আমরা করছি এবং শিক্ষা নিয়ে প্রয়োজনও আছে। যে দেশে একমাত্র উদ্বৃত্ত মানুষকে যদি যথাযথ শিক্ষা দক্ষতা দিতে পারি তাহলেই কেবলমাত্র আমরা মধ্যমায়ের দেশ, উন্নত দেশ হতে পারবো। এটা খুবই প্রয়োজন। তবে এই যে আমাদের স্কুল পর্যায়ের শিক্ষা, যাতে দেশের প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে যুক্ত, তাদেরকে যে আমরা অস্থিতিশীল করে দিচ্ছি, এক এক সময় এক এক কথা বলি, যথেষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। তো বলতে হবে 5 বছর পর আমরা এটা শুরু করব, সেটা আমরা এখন বলবো, আগামীকাল শুরু করব, এটা বললে তো হবে না। এই কয়েকদিন আগে আমরা শুনলাম 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আর দিতে হবে না। এগুলো আমাদের ছেলে মেয়েরাই কি ভাববে যে আমরা কিভাবে পরিকল্পনা করছি, যথাযথভাবে পরিকল্পনা করছি কিনা, তাদের মধ্যে সন্দেহ আসবে এবং পরিবারগুলোর মধ্যে, সমাজেও কিন্তু সেই সন্দেহটা থেকে যাবে। নিশ্চয়ই। ডক্টর ফারজানা আলম, যে কথাটি আসলে স্যার বলছিলেন, নিঃসন্দেহে একটি শিক্ষাক্রম বা একটি দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন রাতারাতি একেবারেই সম্ভব নয়, কিন্তু যে প্রস্তুতির কথা স্যার বলছিলেন, সেই প্রস্তুতির জায়গাটিতে আসলে আমাদের কেন ঘাটতি থাকলো? 5 বছর ধরে আমরা নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নিয়ে কাজ করেছি, এরপরেও আসলে কেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না? ধন্যবাদ তাসনুভা এবং দেশ টিভি। আমাদের সাবজেক্ট হচ্ছে নতুন শিক্ষাক্রম, তার মানে একটা পুরনো শিক্ষাক্রমও আছে। সৃজনশীল পদ্ধতি নিয়ে স্যার কথা বললেন, সেটাও খুব বেশি দিন আগের কথা না। এটা যে এখানে যে এটা যে এফেক্টিভ ছিল না, সেটা নিয়েও পত্রপত্রিকাতে অনেক লেখালেখি হয়েছে। এখন আমরা তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। আমার মনে হয় এটাকে কিভাবে একটা সাস্টেইনেবল ইমপ্রুভমেন্ট আনা যায় এডুকেশনে, এটার জন্য তো আমাদের দেশে এক্সাম্পল আছে। আমাদের দেশে কিন্তু অনেক সাকসেসফুল ব্যাপারও আছে, যেমন আমাদের মেগা প্রজেক্টগুলো, আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেল, আমাদের এই যে 3rd টার্মিনাল হবে, আমরা কিন্তু ফেজ বাই ফেজ আপডেটেড যে কি হচ্ছে, কবে নাগাদ আমরা ব্যবহার করতে পারবো, কখন কোন ইমপ্রুভমেন্টটা আছে, কারণ এটা তো খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। মেগা প্রজেক্টগুলোতে কিন্তু আমরা খুব সফল,
কারণ আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে আমরা সিরিয়াস ছিলাম। লং টার্ম প্ল্যানিংগুলো যেভাবে করতে হয় সেই জায়গাগুলোতে মান নিয়ন্ত্রণ করা হয়েছে। এই শিক্ষার ব্যাপারটাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার ব্যাপারগুলোতে যদি এরকম খুব সিরিয়াসলি নেওয়া হতো তাহলে আমার মনে হয় এটা সাস্টেইনেবল হতো। কিন্তু আপনি কি মনে করেন সেটি সবচেয়ে বেশি জরুরি ছিল, যেহেতু আসলে শিক্ষাই একটি দেশকে পরিবর্তন করে? সেক্ষেত্রে আমরা কেন শিক্ষার জায়গাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব এখনো দিতে পারছি না? আমরা স্বাধীনতারও 52 বছর পার করে এসেছি, এখনো কেন এই জায়গাটি নিয়ে আমাদের ভাবতে হয়? গুরুত্ব দিচ্ছি না, কারণ গুরুত্ব দিলে যে ইমপ্রুভমেন্ট হয় সেটার সাকসেস স্টোরি তো আমাদের দেশেই আছে। হয়তো কোনো কারণে আমরা গুরুত্ব দিচ্ছি না। কেন গুরুত্ব দিচ্ছি না, দ্যাট কুড বি এ ডিসকাশন, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু হয়তো ওই পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে না। গুরুত্ব দেওয়া উচিত ছিল, কারণ গুরুত্ব যদি দেওয়া হতো তাহলে এই যে মেগা প্রজেক্টসগুলোতে আমাদের যে সাপোর্টগুলো লাগছে সেগুলো বাইরে থেকে নিতে হতো না। আমাদের দেশের ছেলেমেয়েরাই কাজ করতো, তারাই কনসালটেন্সি করতো, আমাদের দেশের টাকা দেশেই রয়ে যেত, ডলার ক্রাইসিসে হয়তো কিছুটা কমতো। তো শিক্ষায় যদি একটু আগে গুরুত্ব দেওয়া হতো এবং উপযুক্ত গুরুত্ব দেওয়া হতো তাহলে আমার মনে হয় মেগা প্রজেক্টসগুলো করা, এই যে আমরা উন্নয়নের কথা বলছি, সেগুলো আরো সহজ হয়ে যেত আমার জন্য। আপনার এই কথা সূত্র ধরে আমি একটু কাকু স্যার আপনার কাছে আসতে চাই, অর্থাৎ শিক্ষার নানা স্তরে আসলে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি দরকার ছিল। আমি যদি একটু উচ্চশিক্ষার কথাও বলি, যদি আসলে এখন আমরা যেই নতুন শিক্ষাক্রম শুরু করেছি সেটিতে যদি আসলে আমরা বাস্তবায়ন করতে না পারি, ভবিষ্যতে আমরা দেখব প্রায় 4 কোটির মতো আসলে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জায়গাটি থেকে পিছিয়ে পড়বেন। সেখানে আসলে এখন আমাদের করণীয় কিছু আছে কিনা? আমার মনে হয় যে আমাদের ভাষায় একটি আপ্তবাক্য আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটি বললেই আমরা মনে করি আমাদের দায়িত্ব পালন করা হয়ে গেছে। এবারও শিক্ষায় যে বরাদ্দ সেটা মোটেই যথেষ্ট না। জিডিপির 1.8%। আমি জানি না কোন দেশে এত কম বরাদ্দ রয়েছে। তাহলে এটা তো অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল না? আমরা একটা নতুন শিক্ষা পদ্ধতি চালু করছি, তাতে আমাদের অনেক বেশি ব্যয় হবে, অনেক বেশি শিক্ষক লাগবে, তাদের প্রশিক্ষণ লাগবে, এবং শিক্ষকরা ছাত্রদের আলাদা আলাদাভাবে মূল্যায়ন করবে, কোন ছাত্রের কোন গুণটা ভালো সেগুলো তার পর্যবেক্ষণ করবে, সেটা লিখবে। এর জন্য অনেক জনবল প্রয়োজন। তা আমার বরাদ্দ যদি 1.8% হয় তাহলে তো হবে না, তাই না? তার অর্থ হলো আমরা মুখে এক কথা বলি, কাজে অন্যটি করি। একটি চৈনিক প্রবাদ সবসময় এটা ব্যবহার করি বলি, সেটা বলে 1 বৎসরের জন্য যদি বিনিয়োগ করো তাহলে শস্য ফলাও, 10 বৎসরের জন্য যদি করো তাহলে বৃক্ষরোপণ করো, আর 100 বৎসরের জন্য যদি করো শিক্ষায় বিনিয়োগ করো। আমাদের দেশে, এই বাংলাদেশের ভূখণ্ডে কখনো শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ হয়নি, এবং আমাদের একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। জি, যেটি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেবার কথা ছিল, সেই জায়গাটি থেকেই দেখা গেছে আমরা পিছিয়ে আছি। আমি একটু আবার আপনার কাছে আসতে চাই, ডক্টর ফারজানা আলম। এই যে আসলে আমরা নতুন শিক্ষাক্রমের কথা বলছি, কিংবা যে কোনো ধরনের আসলে বাস্তবায়ন, তো বোধহয় শুরুটা যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরবর্তীতে গিয়ে বাস্তবায়ন করাটাও হয়তো সহজ হয়। আপনি কি মনে করছেন যে আসলে আমাদের এই নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নের শুরুটাতেই আসলে আমাদের কিছু গলদ ছিল কিনা? এটা তো মাত্র শুরু হলো। এটা নিয়ে কথা না বলে আমি যদি তার আগে যে সৃজনশীল পদ্ধতির ব্যাপারে, যেহেতু আমাদের কিছু অভিজ্ঞতা আছে, আমরা পত্রপত্রিকাতে অনেক কিছু পড়েছি, সেটা খুব একটা এফেক্টিভ হয়নি, কারণ টিচাররা নিজেরাই রেডি ছিল না। আমি নিজেও দেখেছি যে সৃজনশীল পদ্ধতির পরীক্ষা কিভাবে হবে সেটা গাইড বই পাওয়া যাচ্ছে, তো যে পদ্ধতির নামই সৃজনশীল পদ্ধতি সেটার কেন আবার গাইড বই পাওয়া যাবে? আমি যদি একটু আপনার সাথে যুক্ত করি, 38% শিক্ষক শিক্ষার্থী তারা এখনো কিন্তু দেখা গেছে যে পুরোপুরিভাবে এই পদ্ধতিতে তারা প্রশ্নই তৈরি করতে পারছেন না। সমস্যাগুলো তো এই জায়গাতেই হয়। এটাকে মানে টোটাল সিস্টেমটা নিয়ে তো ভাবতে হবে। আমি হুটহাট একটা পরিবর্তন করে ফেললাম, এটার ইউজার কারা, এটার কোথায় কোন ইম্প্যাক্ট পড়তে পারবে, এটার কোথায় কোন এফেক্ট পড়তে পারে, এগুলো নিয়ে খুব ভালোভাবে রিসার্চ না করে যদি হুট করে একটা পরিবর্তন করা হয় তাহলে যা হয় তাই হচ্ছে। এফেক্টেড হচ্ছে স্টুডেন্টসরা, ভিকটিম হচ্ছে স্টুডেন্টসরা, সাইকোলজিক্যালি সবার উপরে একটা প্রেশার পড়ছে, এবং বেনিফিটেড হচ্ছে না, কেউই বেনিফিটেড হচ্ছে না। জি, অর্থাৎ শিক্ষার্থীদের ঘাড়ে আসলে এক ধরনের চাপের বোঝা দিয়ে দেওয়া হয়েছে কিনা কাকু স্যার? আপনি আসলে কি মনে করছেন, হঠাৎ করে এই পরিবর্তনটি কি আসলে চাপ? সন্দেহ নাই, শুধু
শিক্ষার্থীরা অভিভাবকদের উপরেও কিন্তু চাপ। যখন একটা নতুন পরিবর্তন অভিভাবকদের ভাবতে হয় তার ছেলেটা তার মেয়েটা এটা পারবে তো, এই কাজটা করতে পারবে তো। আমরা প্রতিনিয়ত এই পরিবর্তনগুলো করছি এবং এই পরিবর্তনে সারা দেশ প্রভাবিত হচ্ছে, উদ্বেগে থাকছে। কেমন এই উদ্বেগে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা খুবই ভালোভাবে চিন্তা করে দীর্ঘদিন ধরে চিন্তা করে তারপরে একটা নতুন পদ্ধতি চালু করব। এটা হঠাৎ করে করব না। সারা দেশবাসীকে জাগাবো। আমি একটু আপনাকে বলি, আমরা তো 5 বছর ধরে আসলে এই নতুন শিক্ষাক্রমের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কোনো সেই লক্ষণটা আপনি তো দেখছি না। এই প্রস্তুতি নিয়েছে তার মানে কি অনেক শিক্ষকের ইতিমধ্যেই প্রশিক্ষণ হয়ে গেছে, তাদের প্রশিক্ষণ হতে হবে, তার ফলাফল জানতে হবে, তাহলে অনেক কিছু। আমরা তো কেবলই সৃজনশীল প্রশ্ন পদ্ধতির থেকে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল যে এত সুন্দর একটা পদ্ধতি সেটাকেও আমরা সফল করতে পারলাম না। তার মানে যে কোনো একটা পদ্ধতিকে চালু করতে হলে, সফল করতে হলে এর পিছনে যে পরিমাণ উদ্যোগ দরকার, যতগুলো উপাদানকে যথাযথ জায়গায় রাখা হবে, প্রস্তুত করতে হবে, সেটা আমরা করতে পারিনি। জি, ঠিক এই জায়গাটিতে আমাদের ব্যর্থতা আমরা এখন আসলে দেখতে পাচ্ছি। নতুন শিক্ষাক্রমে আপা যেটি বলছিলেন যে গাইড বই একসময় বেরিয়েছে, এখন যেই পদ্ধতিতে সেখানে আসলে কোনো ধরনের কোচিং কিংবা প্রাইভেট পড়ার প্রয়োজনই নেই, কিন্তু সেটিও আমরা এখনো দেখতে পাচ্ছি। কেন এই পরিবর্তনগুলোকে আমরা মেনে নিতে পারছি না? আমি উত্তরটি নিব, তবে আমাকে একটি বিরতি থেকে ফিরতে হবে। শিক্ষা বৈঠকিতে একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকে শিক্ষা বৈঠকিতে। ডক্টর ফারজানা আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমাদের আসলে নতুন শিক্ষাক্রমে এই ধরনের কোচিং সেন্টার কিংবা এই যে প্রাইভেট পড়বার যে চাপ, সেটি কমবার কথা ছিল, কিন্তু আমরা এখনো দেখছি কমছে না। সেই জন্য আসলে দায়ভারটা কার? আসলে নতুন শিক্ষাক্রমে এফেক্টেড হচ্ছে, আমরা স্টুডেন্টসদের কথা বলছি, অভিভাবকদের কথা বলছি, টিচাররাও কিন্তু হচ্ছে। কারণ আমি একটা সিস্টেমের সাথে ইউজ টু হচ্ছি বারবার। যদি আমি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, আমি একটা কারিকুলাম, একটা সিস্টেমের সাথে ইউজ টু হব, অভিজ্ঞ হব, তারপর আমি আমার স্টুডেন্টদেরকে সেই আউটপুটটা দিব। আমি যত অভিজ্ঞ আমার আউটপুটটা তত বেশি হবে। তো এই ফ্রিকোয়েন্ট চেঞ্জে কিন্তু টিচারদের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। আর কোচিংয়ের এই বিষয়টা আমার কাছে এভাবে মনে হয়, আমি যদি শব্দটাতে ফোকাস করি, কোচিং তো এই যে আমাদের দেশে ক্রিকেটাররা এত ভালো করছে, আমরা বাইরে থেকে কোচ নিয়ে আসি, কোচিংয়ের তো দরকার আছে। বিষয়টা কমার্শিয়ালাইজেশন কীরকমভাবে হচ্ছে, এটা কতটা বাণিজ্যিক, এরা কি খুব শর্টকাট মেথডে যাচ্ছে কিনা, নাকি সত্যিকারের কোচ করছে, সেটা হচ্ছে একটা ব্যাপার। এবং যেখানে আসলে বলা হচ্ছে এই নতুন কারিকুলামে কোনো ধরনের কোচিং সেন্টার কিংবা ব্যক্তিগতভাবে পড়বার আসলে কোনো সুযোগ নেই বা প্রয়োজনও নেই, সেখানে কেন আমরা এখন আসলে গাইড বইয়ের কথা আপনি নিজেও বলছিলেন, গাইড বই আমরা দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাক্রমের জন্য গাইড বইও বেরিয়ে গিয়েছে, যেটিরও আসলে কোনো প্রয়োজন ছিল না। এই যারা আসলে এই শিক্ষাকে নিয়ে ব্যবসা করছে তাদের নিয়ে কি ভাবছেন? সম্ভবত ক্লাসরুম এডুকেশনটা ইনাফ হচ্ছে না, এবং এটার যে আসলেই প্রয়োজন নাই সেটা হয়তো এখনো প্রমাণিত না। কারণ একটা গার্ডিয়ান কেন উনি আলাদা করে খরচ করবেন? এটা তো ওনার জন্য একটা ফাইন্যান্সিয়াল একটা চাপ ওনার ওপর পড়ে, যাওয়া আসার ঝামেলা আছে। এটা তো কোনো আনন্দের ব্যাপার না যে আমি আমার বাচ্চাকে নিয়ে সারাদিন বাইরে কোচিংয়ে দৌড়াদৌড়ি করছি, এটা কোনো আনন্দের ব্যাপার না। তাহলে তারা কেন করছে? হয়তো ক্লাসরুম এডুকেশনটা ইনাফ হচ্ছে না, অথবা এই নতুন শিক্ষাক্রমে যে তাদের এটার কোনো প্রয়োজন নাই, সেই কনফিডেন্সটা এখনও গার্ডিয়ানদের মধ্যে পৌঁছায় নাই। জি জি, কাকাবাসা, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন কোনো ধরনের আসলে আমরা যখন এই শিক্ষাক্রমটাকে ইমপ্লিমেন্ট করলাম সেই সময়টাতে আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, কিংবা কোনো ধরনের সিদ্ধান্তহীনতায় আসলে আমরা ভুগেছি কিনা? দীর্ঘদিন ধরে আমরা শিক্ষা নিয়ে যে কথাগুলো বলছি, কোচিং বন্ধ, নোটবুক বন্ধ, আবার অন্য নামে চালু করা যাবে, এই সমস্ত কথা, এগুলো কিন্তু মানুষ অনেক বছর ধরে দেখেছে যে আমরা যে কথাটি বলি সে কথাটি সত্য নয়। এ কারণে সবাই কোচিং সেন্টারে গিয়েছে, কঠিন হলেও গিয়েছে, নোট বইও পড়েছে। তাই না? মানুষ আর এখন বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না স্কুল কলেজে পড়ালেখাটা যথাযথ হয়। স্কুল কলেজের পড়ালেখাটা করলে তাহলে তার সব কিছু নিশ্চিত হয়ে যাবে। এখন যদি আমরা বলি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ সমূহে ভর্তির জন্য কোচিংয়ে যেতে হবে না,
কেউ আমাদের কথা শুনবে না। গত বৎসর, তার আগের বৎসর, তার আগের বৎসর যুগ যুগ ধরে কোচিং সেন্টারে পড়ালেখা করেই সবাই সেখানে ভর্তি হয়, এবং এটা ফ্লুক না। তারা সবাই জানে যে ছাত্ররা কোচিং সেন্টারে যায়, ওরা জানে ওরা বেশ কিছু জিনিস শিখতে পারে যেটা ওরা স্কুল কিংবা কলেজে শিখে। স্যার, আপনি যেহেতু আসলে উচ্চশিক্ষার কথা তুলেছেন, আমার একটি প্রশ্ন একটু আপনাকে করতে ইচ্ছেই করছে। আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষার কথা বলছিলেন কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষার কথা বলছিলেন। উচ্চশিক্ষা নিঃসন্দেহে একটি দেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেখানেও আসলে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের প্রশ্ন বাণিজ্য শুরু হয়েছে। মেডিকেলে ভর্তি পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি যে প্রশ্ন আগে থেকেই আসলে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে তো আসলে আমরা কোনোভাবে আমাদের শিক্ষার মান কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র আগেও ফাঁস হতো, দীর্ঘদিন এটা শোনা যায়নি, একটা স্বস্তিতে ছিলাম। অন্তত পক্ষে একটি জায়গায় আমরা সফল হতে পেরেছি, অন্য জায়গায়ও সফল হব। এখন দেখা যাচ্ছে যে ওখানেও আসলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার মানে আমাদের সর্বক্ষেত্রেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা আমরা নানা সময় অস্বীকার করেছি, দীর্ঘদিন অস্বীকার করেছি, এর ফলে আমাদের কোনো ভালো হয়নি। আমি শুধু এটা বলতে পারি, এই সমস্ত জিনিসগুলো দেখে মনে হয় যে শিক্ষার প্রতি আমাদের তেমন একটা অঙ্গীকার নাই, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকেও আমি ভালো বলতে পারছি না। এ কারণে যে আমরা জানি যে মানুষ শিক্ষিত হলে, শিক্ষা গ্রহণ করলে দেশের প্রতি তার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে, সমাজের প্রতি ভালোবাসা তৈরি হবে, কিন্তু এই কথাটি কিন্তু সত্য না। বরং আমাদের যে সমস্ত মানুষ অশিক্ষিত, ওদের মধ্যেই দেখা যায় দেশের প্রতি একটা ভালোবাসা আছে। কিন্তু যারা তথাকথিতভাবে আমরা শিক্ষিত হচ্ছি তাদের কিন্তু অনেক কম। মধ্যপ্রাচ্যে যারা যায়, মানে মোটামুটি অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলো যায়, কিন্তু ওরা কিন্তু দারুণভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। ওরা না খেয়ে টাকা পয়সা আমাদের দেশে পাঠাচ্ছে। কিন্তু এই কথাটি আপনি কানাডা, আমেরিকায় যারা গিয়েছে তাদের ক্ষেত্রে বলতে পারবেন না। তারা বরং দেশের সকল সম্পত্তি নিয়ে বিদেশে পাড়ি জমায়, মানে দেশকে দরিদ্র করে তারা বিদেশে চলে যায়। সুতরাং আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এখন প্রচলিত আছে সেটা হলো ডিফিটেড। মানে শিক্ষার মাধ্যমে সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা যে তৈরি হবে, সেই জিনিসটা তৈরি হচ্ছে না। এবং কেন তৈরি হচ্ছে না সেটা কিন্তু আমরা জানি। আমরা যদি অন্য উন্নত দেশগুলো দেখি, আমেরিকা দেখি, জাপান দেখি, সে সমস্ত দেশে আপনার বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি যদি হতে চান, তাহলে আপনার সেটের স্কোর যথেষ্ট না। আপনার সমাজে স্বেচ্ছাসেবক হিসেবে কী পরিমাণ দায়িত্ব পালন করলেন, এগুলোও কিন্তু সেখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু এগুলো নাই। আমাদের এই ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাস বসে থাকে, এত সময়, এই সময়টা কীভাবে কার্যকরভাবে তারা অন্তত তাদের নিজেদের এলাকায় রাস্তাঘাট তৈরি করতে পারে, মেরামত করতে পারে, স্কুল প্রাঙ্গণ সুন্দর করতে পারে, এগুলো অন্তত আমরা করতে পারি। বয়স্কদের এটা তৈরি হয় নাই। মানে শিশুর প্রতি যে মায়ের ভালোবাসা, এটা তো এমনিতে হয় না। মা অনেক অনেক কষ্ট করে, সেই কষ্টটা আমরা দেশের জন্য করছি না, কিংবা এইরকম আমরা সুযোগ তৈরি করে দিচ্ছি না আমাদের ছেলে মেয়েদের জন্য। আমি অনেক সময় বলি, ঢাকা শহরের চারিদিকে প্রাকৃতিকভাবে জলাশয় না, নৌপথের মতো ছিল, কিন্তু এখন সেটা ওইভাবে নাই। এবং আমরা বলি একটা বেড়িবাঁধের মতো একটা করার কথা। তো এগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও কিন্তু আমরা শুরু করতে পারতাম। যে চক্রাকার যে পথ, ঢাকা শহরে অনেক ছাত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কমপক্ষে 10 লক্ষ ছাত্র হবে। এই 10 লক্ষ ছাত্র যদি এই কাজে এগিয়ে আসতো, তাদেরকে নিয়ে যেতাম, ওদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা তৈরি হতো। ঢাকা শহরের চারিদিকে চক্রাকার পথ কিংবা জলাশয়, নদীপথ, সেখানে আমাদের নৌপথ, সেখানে আমাদের একটা অবদান আছে। দায়বদ্ধতার একটা জায়গা সৃষ্টি করার কথা বলছেন আপনি, ডক্টর ফারজানা আলম। আপনার কাছে একটু আসতে চাই, শিক্ষা খাতের যখন আসলে আমরা মান নিয়ে কথা বলছি কিংবা শিক্ষার যখন আসলে আমরা আরো উন্নতি করতে চাচ্ছি, সেই সময়টাতে শিক্ষককে এড়িয়ে গেলে কোনোভাবেই চলবে না। সেই শিক্ষকদেরকে নিয়ে আসলে আমরা কতখানি ভাবছি যাতে করে আমাদের শিক্ষার মান বাড়ে? আমার মনে হয়
উপযুক্তভাবে ভাবছি না। আমি 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 করোনার সময় দেখেছি যে সব কমিউনিটির তারা কিভাবে বেঁচে আছে, তারা কিভাবে এই মহামারীতে কি করবে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু কেন জানি শিক্ষক কমিউনিটি তারা কেমন আছে, তারা কিভাবে চলছে, তারা বেতন পাচ্ছে কি পাচ্ছে না, তাদের কিছু প্রয়োজন আছে কিনা, এই নিয়ে আমি কখনো কোনো কথাবার্তা বলতে শুনিনি। শিক্ষক কমিউনিটিকে আমার তখন সত্যি সত্যি অসহায় মনে হয়েছে, কারণ তাদের একটা মানে ইমেজ রক্ষা করে চলতে হয়। ছাত্রদের সামনে তারা যায়, সহজে কিছু চাইতে পারে না। এখনো দেশে এই এই কথাগুলো বলা হয় যে তারা একটা সম্মানজনক পেশা, একটা নোবেল প্রফেশন, এই কথাগুলো এখনো আছে প্রচলিত, যার কারণে তারা যে আসলে সহজে কারো কাছে কিছু চাইতে পারে না, দুঃখের কথা বলতে পারে না। আমার এই যেহেতু সম্প্রতি একটা মহামারী গেল, তখন আমার সত্যি সত্যি মনে হয়েছে যে এই কমিউনিটিটা অনেক বেশি অসহায় এবং অবহেলিত। সেই সাথে শিক্ষকদের নিশ্চয়ই একটি গাইডেন্সের দরকার ছিল স্যার। নতুন শিক্ষাক্রমে আমরা দেখেছি যে শিক্ষকদের জন্য অনেক ধরনের ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই ট্রেনিংগুলো আসলে কতখানি তাদের জন্য প্রযোজ্য ছিল কিংবা কতখানি তাদেরকে সাহায্য করেছে, এ নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা জায়গা থেকেই যায়। সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। তবে আরেকটি বিরতি থেকে ফিরে আমাকে উত্তর নিতে হবে। শিক্ষা বৈঠকিতে আরও একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমাদের সাথেই থাকুন। নতুন শিক্ষাক্রমের শিক্ষার মান কতটা বাড়াতে পেরেছি আমরা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার, আপনার কাছে আবার আসতে চাই। বলছিলাম যে আসলে শিক্ষার মান যখন বাড়াতে চাইবো আমরা, অবশ্যই শিক্ষকদের তাদের যে গুণগত মান সেটাতেও আমাদের কাজ করতে হবে। সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে নতুন কারিকুলাম আসবার পর টিচারদের এক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেই যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেটিকে আপনি কতখানি আসলে পর্যাপ্ত বলে মনে করেছেন? প্রশিক্ষণের তো প্রয়োজনই, এবং যে বিশাল পরিবর্তন, ব্যাপক পরিবর্তন আমরা শিক্ষা ব্যবস্থায় আনছি, সেখানে অবশ্যই তো প্রশিক্ষণ প্রয়োজন। কিন্তু আমার মনে হয় শুধু প্রশিক্ষণই যথেষ্ট না। একজন শিক্ষককে যেভাবে ছেলেমেয়েদেরকে যেভাবে মূল্যায়ন করতে হবে, যেভাবে পর্যবেক্ষণ করতে হবে, আমাদের আরও অনেক অনেক বেশি শিক্ষক দরকার। এখনই দেখা যাবে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকের অভাব রয়েছে, অনেক পদ শিক্ষক নাই, এগুলো রয়েছে। এবারও শিক্ষায় বরাদ্দ মোটেই কাঙ্ক্ষিত নয়, তাই না? এগুলো সব মিলে তো এটা করতে পারা যাবে না। আমাদের শিক্ষাকে এখন যে পরিবর্তন আমরা আনতে চাচ্ছি, এখানে অনেক বেশি বিনিয়োগ প্রয়োজন, অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন, সেখানে অনেক সমৃদ্ধি আনতে হবে। আমরা একবার বললাম প্রাথমিক শিক্ষা হলো ৮ম শ্রেণী পর্যন্ত, তাহলে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫ম শ্রেণী পর্যন্ত ছিল। এই ৮ম শ্রেণী কীভাবে এখানে আনতে হবে, কিভাবে ইফেক্টিভলি আনা যায়, ব্যয় সাশ্রয়ীভাবে আনা যায়, অনেক অনেক ইস্যু রয়েছে। আমার মনে হয় যে এটা অনেক বড় মাপের একটা কাজ আমরা শুরু করেছি। আমি অবশ্যই কামনা করব, আশা করব, স্বপ্ন দেখব আমরা এক্ষেত্রে সফল হই। যদিও শিক্ষায় আমাদের নানা রকম উদ্যোগের আগে যে নেওয়া হয়েছে, সেখানে ব্যর্থতার পাল্লাই যথেষ্ট ভারী, আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। ডক্টর ফারজানা আলম, যদি একটু সীমাবদ্ধতা জায়গাগুলো নিয়ে আপনার কাছে আসতে চাই। এএসআর অবকাঠামোর কথা বলছিলেন, কিংবা এবারে আমরা দেখতে পেয়েছি যে নতুন কারিকুলামে আসলে শিক্ষকদেরকে সহায়কের ভূমিকা পালন করতে বলা হয়েছে। সেই তুলনায় আসলে বাংলাদেশের শিক্ষকের পরিমাণটাও তো ভীষণ অপ্রতুল বলে আপনি মনে করেন কিনা? দেখেন, টিচার স্টুডেন্ট স্ট্যান্ডার্ড রেশিও থেকে তো আমরা এখনও পিছিয়ে আছি। স্ট্যান্ডার্ড রেশিও সম্ভবত 1:20 এরকম কিছু। এখন নতুন শিক্ষাক্রম মানে কি, পুরনো শিক্ষাক্রমটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি। তো সেই জায়গায় কি টিচার স্টুডেন্ট রেশিওকেও আমাদের স্ট্যান্ডার্ডে আনা উচিত ছিল না? বারবার ওই কথাটাই আসবে যে বিনিয়োগ, কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্যাপাসিটি আছে। আমাকে যতই ট্রেনিং দেওয়া হোক, আমার ক্যাপাসিটির বেশি তো আমি করতে পারবো না। একটা কোয়ালিটির একটা ব্যাপার আছে, কোয়ান্টিটির একটা ব্যাপার আছে। আমি কতজন স্টুডেন্টকে সার্ভ করতে পারি, আমি কতটুকু মনোযোগ দিতে পারি, কতটুকু আন্তরিক হতে পারি, এটা তো একটা টোটাল সিস্টেম। যে কোনো এক সাইড থেকে যদি আমি একটা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি, তাহলে তো এটাও কিন্তু একটা মেগা প্রজেক্ট। এটাকে যদি আমরা একটা ভেরি এক্সপেন্সিভ মেগা প্রজেক্ট হিসেবে যদি আমরা ট্রিট করি এবং সেইভাবে যদি প্রস্তুতি নেই এবং কাজটা করি, তাহলে এটা
ডেফিনেটলি সফল হবে, আমরা সবাই চাই এটা সফল হোক, এটা আমাদেরই পরের জেনারেশনের ব্যাপার। নিশ্চয়ই। আমরা বিরতিতে একটি কথা বলছিলাম ডক্টর ফারজানা আলম, আমরা গল্প করছিলাম আসলে যে শিক্ষা ব্যবস্থা তো নিঃসন্দেহে শুধু কারিকুলামের যে বইগুলো আছে অর্থাৎ পাঠ্যপুস্তকগুলোই আমাদের জন্য জরুরি নয়, এর পাশাপাশি একজন শিক্ষার্থীর নৈতিকতা কিংবা অন্যান্য যে বাহিরের যে অর্থাৎ আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে বলি সেগুলো ভীষণ প্রয়োজন। আপনি কি মনে করছেন এই কারিকুলামে আসলে আমরা সেই জায়গাগুলোতে জোর দিতে পেরেছি কিনা? প্রয়োজন তো অসম্ভব রকম বেশি, আমার কাছে তো মনে হয় ওই জায়গাটাও খুব অবহেলিত। এই যে নীতি নৈতিকতা, সোশ্যাল ভ্যালুজ, এই বিষয়গুলো নিয়ে কথা বললেও আমি দেখি যে এগুলো বোকা বোকা শোনায়। মানে এই জিনিসগুলোকে মানুষ এত ওল্ড ফ্যাশন, এত ট্র্যাডিশনাল ব্যাপার হিসেবে নিয়েছে যে এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, আর যদিও হয় সেটা অনেকটা ফর্মালিটিসের মতো বা বইপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ এটা তো কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা চর্চার ব্যাপার। যাদেরকে দেখে স্টুডেন্টরা শিখবে তাদের মধ্যে সেটার উপস্থিতি থাকার ব্যাপার। যারা এই পলিসিগুলো নির্ধারণ করছে, যারা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছে, ডিসিশন মেকিং লেভেলে যারা আছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমার মনে হয় ওই জায়গাটাতেও আমাদের অবহেলা, আমাদের যদি অবক্ষয় ধরি তাহলে ওই জায়গাটাতে আমাদের অবক্ষয় অনেক বেশি এবং অবহেলিত। ওই জায়গাটা একেবারেই অবহেলিত, এটা নিয়ে কথাবার্তা হয় না, জোর দেওয়া হয় না। জি, এবং কায়কোবাদ স্যার আমরা আরেকটি কথা বলছিলাম যে ম্যাডাম যেমনটি বলছিলেন আসলে অনেক ধরনের বিষয় আছে বা পাঠ্য বই নিয়ে যখন আমরা আলোচনা করছি নতুন শিক্ষাক্রমে আপনি নিশ্চয়ই জানেন যে 3টি বই নিয়ে আসলে এক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে এবং এতদিন পরেও আসলে নতুন শিক্ষাক্রমে সেই 3টি বই এখনো এনসিটিভি সংশোধনী করে উঠতে পারেনি। সেটি আসলে শিক্ষার্থীদের উপর এক ধরনের বড় প্রভাব ফেলছে কিনা? শিক্ষার্থীরা এটাও জানবে 3টি বই যে উঠিয়ে নেওয়া হলো এবং এটা দ্রুত গতিতে দেয়া হচ্ছে না, ওরা ধরেন শিক্ষাটা এইরকমই, পড়লাম না পড়লাম খুব একটা কিছু আসে যায় না, খুব একটা সিরিয়াস না ব্যাপারটা। কেমন আমরা শিক্ষা নিয়ে সিরিয়াসনেস আমরা কখনো দেখাইনি। বিশ্ববিদ্যালয় যদি বন্ধ থাকুক কোনো অসুবিধা নাই, তবে একটা রাস্তা যদি বন্ধ থাকে তাহলে আমরা খুব সতর্ক এই ব্যাপারে, কীভাবে দ্রুত রাস্তাটাকেই করতে হবে, তাই না? শিক্ষাটাকে আসলে আমরা যথাযথ গুরুত্ব দিতে পারছি না। আমরা জানি কোরিয়ান ছাত্ররা বাংলাদেশের মাটিতে একসময় পড়তে আসতো, তার মানে আমাদের পড়ালেখার ব্যবস্থা ভালো ছিল। এখন আমাদের ছাত্ররা কোরিয়াতে যায়, মালয়েশিয়াতে যায়, ওরা কিন্তু একসময় আমাদের দেশে পড়তে আসতো। এই যে উন্নতি অগ্রগতি, এটা হলো আপেক্ষিকভাবে অন্যান্য দেশ আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু স্যার যে দুটি বই প্রত্যাহার করা হয়েছে সে দুটি বই কিভাবে পড়ানো হবে সেটিও এখনো অস্পষ্টই রয়ে গেছে। সেখানে আসলে কাউকে না কাউকে তো এই দায়ভারটি নিতে হবে এবং দ্রুত গতিতে এটা আমরা আবার আনতে পারলাম না, তাদের হাতে দিতে পারলাম না। এর অর্থটা কি? আমাদের যথেষ্ট প্রস্তুতি ছিল না, আমরা যথেষ্ট ভাবিনি এই বিষয়গুলো নিয়ে, এখনও ভাবছি না। এই যে আমাদের বাচ্চারা জানছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বইগুলো আসছে না, এটি চোখে কোনো অসুবিধা নেই না, আমার তো আর কোনো প্রবলেম নাই। এটাকে আরও অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবা উচিত ছিল। কেমন আর নীতি নৈতিকতার বিষয়টা আমি আর একটু বলি যে উন্নত দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যে টিভিতে যে প্রোগ্রাম দেয় সিসেম স্ট্রিট, এই সিসেম স্ট্রিট প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়েরা কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ ওরা কিন্তু ধরতে পারে। আমাদের দেশে এই পদ্ধতিগুলো নাই যে আমাদের বাচ্চারা এটা ভালো এটা খারাপ এটা বলতে পারে। সুতরাং ওদের এই জিনিসগুলো শেখানো দরকার এইরকম প্রোগ্রামের মাধ্যমে। জি নিশ্চয়ই। আমি আবার একটু আপনার কাছে আসতে চাই ডক্টর ফারজানা আলম, নতুন কিছু আসলে আমাদের তো আসবেই, যেহেতু আসলে আমরা দীর্ঘদিন ধরে একটি নতুনত্ব বা একটি পরিবর্তনের আমাদের আনতেই হবে, পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতেই হবে। সেই জায়গাটি থেকে আসলে এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে মানসিকতার জায়গাটিতে পরিবর্তন আমরা আনতে পারছি না কিনা, কিংবা এই নতুন কারিকুলামকে আসলে আমরা গ্রহণ কেন করতে পারছি না? আমাদেরকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করাও কিন্তু সরকারেরই কাজ। এটাও কিন্তু এই প্রজেক্টেরই অংশ হওয়া উচিত ছিল। কারণ যে কোনো একটা জিনিস আমরা নতুন জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে অ্যাডপ্ট করতে মানুষের একটু দেরি হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কাজেই কিভাবে আমরা এটার সাথে দ্রুত কোপ আপ করবো, কীভাবে এটাকে আরও বেশি এফেক্টিভ করা যায়, এটাও কিন্তু টোটাল প্রক্রিয়ারই অংশ হওয়া উচিত ছিল। হয়তো ওই জায়গাটাতে অবহেলা হয়ে গেছে বলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা হয়তো কোনো অ্যাকসেপ্ট করা না, আমরা বুঝতে পারছি না, সমন্বয়ের অভাব আছে হয়তো। জি কায়কোবাদ স্যার, একটু জানতে চাই যারা আসলে এই নতুন কারিকুলামের আওতায় আছেন, যে দুটো শ্রেণী, তাদের সাথে আসলে তাদের আগের যেই শ্রেণীগুলো আছে কিংবা যারা 8-9-এ পড়ছেন তাদের নিঃসন্দেহে একটি বড় ফারাক তৈরি হতে যাচ্ছে। খুবই অল্প সময়ের মাঝে এই ফারাকটি আমরা দেখতে পাবো। সেটিকে আসলে আমরা কি গ্রহণ করার জন্য আদৌ আমরা প্রস্তুত কিনা?
আমার মনে হয় যে প্রকৃতপক্ষে দেশের মানুষ না শিক্ষা নিয়ে একটা নেতিবাচক ধারণা পোষণ করে। আমার মতো বয়সে যারা, তারা তো অবশ্যই করে। আমরা বলি শিক্ষা মান ক্রমশ নেমে যাচ্ছে, কেমন, এটা আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই কথাটিতে সম্মত হবে। সুতরাং যে ইফোর্টটাই আমরা এখন দেই না কেন, আমাদের অনেক অনেক বেশি ইফোর্ট দিতে হবে। একটা নেতিবাচক একটা মত তৈরি হয়ে আছে, এটাকে ডিঙিয়ে বোঝানো যে এখন আমরা যেটা করছি এটা খুবই ভালো হবে। স্যার, এই জায়গাটাতে আমি একটু আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আপনার যেহেতু সুযোগ হয়েছে আসলে একেবারে নীতি নির্ধারক পর্যায়ে গিয়ে কথা বলবার, আমরা কি আসলে সেই জায়গাগুলো নিয়ে কাজ করছি কিনা, কিংবা সরকারি পর্যায়ে আসলে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন করে কিছু ভাবছি কিনা? সৌভাগ্যবশত বিভিন্ন সময় আমার বিভিন্ন সভা সমিতিতে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যাকে যা ভালো মনে করেছি আমি সেটা বলেছি। তবে আমার মনে হয় না যে আমি যেগুলো বলেছি সেই সমস্ত ইস্যুকে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়েছে। হয়তো আমি এই বিষয়গুলো অত ভালো জানি না, শিক্ষা সম্পর্কে আমার আলাদা কোনো শিক্ষালাভ আমি করি নাই, আমার সেখানে দুর্বলতা থাকবে। তবে আমি দেখতে পারি যে অন্যান্য দেশের সাপেক্ষে আমাদের দেশে এত এত মানুষ, তবু আমাদের পদ্মা সেতু, তবু আমাদের যমুনা সেতু, বড় বড় যে কোনো অবকাঠামো করতে বিদেশিদের কেন লাগবে? নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নয়, নিশ্চয়ই আমরা অত দক্ষ হইতে পারি নাই, তাই না? এই প্রশ্ন তো অ্যাড্রেস করতেই হবে। যে দেশের মানুষ হলো সবচেয়ে বেশি, মানে জনসংখ্যার ঘনত্বের দিকে যদি বিবেচনা করি, আমাদের থেকে বেশি ঘনত্বের আর কোনো দেশ নাই, এত এত মানুষ। কিন্তু যথাযথ শিক্ষার অভাবে আমরা বড় বড় কাজগুলো শিক্ষা জায়গাটি থেকে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে এখনো মোকাবেলা করছি। ডক্টর ফারজানা আলম, গুণগত মান উন্নয়নের জন্য আসলে এখনো আমরা শিক্ষা খাতে যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেগুলোকে আসলে আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আপনি মনে করেন কিনা? সিরিয়াস হলে অবশ্যই পারা যাবে, কেন পারা যাবে না? এখানে কোনো রকেট সায়েন্স নাই। এই যে কয়েকটা বই যে এখনো সংশোধন হয় নাই, যেটা নিয়ে আপনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন, এখানে তো কোনো রকেট সায়েন্স না। এটা তো সিরিয়াস হলে এই সমস্যাগুলো সমাধান করা যেত। এটা দেখেন, বিনিয়োগের কথা বারবার আসবে। আমি দেখেছি আমাদের দেশে যেই সমস্ত সেক্টরে গভর্নমেন্ট সিরিয়াস হয়, যথার্থ পর্যাপ্ত বিনিয়োগ করে, সেই জায়গাটা আমরা কিন্তু অনেক কি বলবো এন্টারপ্রেনার, আমরা একটু সামান্য সাপোর্টে কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশের যে কেউ অনেক দূর এগিয়ে যেতে পারে। এই দিক থেকে বোধহয় আমরা অনেক এগিয়ে আছি। আমাদের দেশের ক্রিকেট এখন গ্লোবালি রিকগনাইজড, কারণ ওই সেক্টরে মনোযোগ দেওয়া হয়েছে, ওই সেক্টরে বিনিয়োগ করা হয়েছে। মেয়েরাও ইদানিং খুব ভালো ভালো খেলছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা অনেক অ্যাওয়ার্ড নিয়ে আসছে। সো এডুকেশন সেক্টরেও যদি ওইভাবে স্পটলাইট ফেলা যেত, যারা সত্যিকারের ট্যালেন্টেড তাদেরকে যদি একটা সেলিব্রিটি ইমেজ দেওয়া যেত, বা স্যারেরা কাজ করছেন, তারা ম্যাথ অলিম্পিয়াড করা হচ্ছে, সায়েন্স অলিম্পিয়াড হচ্ছে, অনেক রকম কোনো কিছু হচ্ছে। সো সরকারও যদি এগিয়ে আসতো, তাদেরকে যদি ফোকাস করা যেত, তাহলে ওদেরকে যদি আইকন হিসেবে উপস্থাপন করা যেত, তাহলে ইয়াং জেনারেশন বা ছোটরা আসলে ইন্সপায়ার্ড হওয়ার জন্য বসে থাকে। তারা সবাই মানে ডিসকানেক্টেড ফিল করে বলেই এখন এই অবস্থা। তারা হয়তো হতাশায় চলে যাচ্ছে। সবাই কিন্তু চায় আমি কারোর ফ্যান হব, কাউকে ফলো করব। এখন ওই জায়গাটাতে যদি আমরা মেধাবী স্টুডেন্টদেরকে এনে দাঁড় করিয়ে দিতে পারতাম, তাহলে এই হতাশার জায়গাটা ডেফিনেটলি কমে যেত। নিশ্চয়ই। আমি শুধু একটা লাইন বলবো, সেই লাইনটা হলো এই প্রফেসর ফারজানা আলম যেটা বললেন, আমরা অনেকগুলো মেগা প্রকল্প সফলভাবে সমাপ্ত করেছি। এটাও নিশ্চয়ই আমরা পারবো যদি আমরা আন্তরিক হই। এই জায়গাটিতে একটু আমি আপনাদের দুজনের কাছে একটু অন্যরকম একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা দুজনেই শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ধরে এবং একেবারে সরাসরি আসলে শিক্ষার্থীদের সাথে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে। যেহেতু আমরা শিক্ষার মান নিয়ে কথা বলছি, সেটা নিঃসন্দেহে একজন শিক্ষকের পক্ষেই বোঝাটা সবচেয়ে প্রথমে আসলে সম্ভব। স্যার, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আসলে কি মনে করছেন, যে সময়টাতে আপনি শিক্ষকতা শুরু করেছিলেন সেই সময় এবং আজকে 2023 সালে এসে আসলে আমাদের শিক্ষার মানে আমরা কতখানি পরিবর্তন আনতে পেরেছি? মানে অনেক ব্যবধান হয়েছে এবং আমার ধারণা আমাদের শিক্ষার মান এই সময়ের মধ্যে ভালো হয়নি। শিক্ষার মান ভালো হয়নি। আমাদের আরও অনেক বেশি যত্ন নিতে হবে, শিক্ষা অনেক বেশি বরাদ্দ বাড়াতে হবে, অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা যদি আন্তর্জাতিক মানের, বিশ্বমানের শিক্ষা লাভ করতে না পারি, তাহলে এই ঘনবসতিপূর্ণ দেশের
অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে। আর আমরা যদি সেই কাজটি করতে পারি, আমরা অনেক অনেক সমৃদ্ধ একটা জাতিতে পরিণত হব। সেই প্রত্যাশা রাখতে চাই। ডক্টর ফারজানা আলম, আপনার কাছে একটু জানতে চাই। এই যে শিক্ষা শব্দটা আমরা বলছি, শিক্ষিত শব্দগুলো বলছি, শিক্ষিত সত্যিকারের শিক্ষিত, আমি সার্টিফিকেটধারী মানুষের কথা বলছি না। শিক্ষিত মানুষ বলতে আমরা যেটা বলি, যেমন অশিক্ষিত একটা গালাগালি কেন, কারণ তার আচরণের কারণে। তো সত্যিকারের শিক্ষিত মানুষদেরকে পর্যাপ্ত সম্মান দিতে হবে। আর স্কুল কলেজ এটা তো আসলে পরিবার থেকে শুরু হয়। পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় শিক্ষা যে একটা টোটাল প্যাকেজ, এটা যে শুধু একটা সার্টিফিকেট না, হ্যাঁ, ওই বিষয়টা থেকে সরে আসতে হবে এবং এই কাজটা করতে হবে কিন্তু একেবারে রুট লেভেল থেকে। আমি হঠাৎ করে স্কুল লেভেলে শুরু করে দিলাম বা একেবারে ইউনিভার্সিটি পর্যায়ে একটা পরিবর্তন আনলাম, এই এদিক ওদিক বিভিন্ন পরিবর্তন আনার কারণে টোটাল সিস্টেমটা বিভিন্ন জায়গায় মিসম্যাচ করছে। কাজেই টোটাল জিনিসটা নিয়ে ভাবতে হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা যদি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চাই, আমাদের তো এসডিজিতে অনেক ইন্ডেক্সে আমরা অনেক এগিয়ে আছি, তো মনোযোগ দিয়ে করলে আসলে ভালো ফলাফল পাওয়া যায়। পুরো শিক্ষা ব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাবার সময় নিশ্চয়ই এসছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং ডক্টর ফারজানা আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে শিক্ষা বৈঠকিতে সময় দিয়েছেন। দর্শক, আমরা সেই প্রত্যাশাই রাখতে চাই, নতুন শিক্ষাক্রমের হাত ধরে হোক কিংবা আসলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হোক, আমরা অবশ্যই আমাদের শিক্ষার মান বাড়িয়ে তুলবো এবং অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো। আপনাদেরকে সবাইকে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।